ক্লাস 9-এর আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সঙ্গে পরমাণুর গঠনের তৃতীয় পর্বের আলোচনাটা আমি করব। এই পর্বে কি কি আলোচনা তোমাদের সঙ্গে করব সেটা তোমরা একটু দেখে নাও। নিউক্লিয় বল এটা কি জিনিস, তার প্রকৃতি কীরকম, নিউক্লিয় বল কিভাবে তৈরি হয় বা তার উৎস কী, সেই বিষয়ে আলোচনাগুলো থাকবে। 2 নম্বরটা হচ্ছে তেজস্ক্রিয়তা, মৌলের একটা বিশেষ ধর্ম তেজস্ক্রিয় ধর্ম সেটা। 3 নম্বর লিখেছি পরমাণু ক্রমাঙ্ক, মৌলের ধর্ম। পরমাণু ক্রমাঙ্কের উপরই মৌলের ধর্ম নির্ভর করে, সেই জিনিসটা আমরা দেখব। 4 নম্বর রয়েছে 2n² সূত্র, অর্থাৎ কোনো একটা পরমাণুর কক্ষে সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা যে সূত্র দ্বারা নির্ণয় করা হয় সেটা। লাস্ট পয়েন্ট সেটা আমরা দেখব হচ্ছে পরমাণুর ইলেকট্রন বিন্যাস এবং সঙ্গে কোনো একটা আয়নের ইলেকট্রন বিন্যাস। তো এই জিনিসগুলো আমরা কিন্তু পরপর দেখে যাব, ঠিক আছে? তো প্রথমে আমি শুরু করছি নিউক্লিয় বলটা কি জিনিস। তোমরা জানো পরমাণু নিউক্লিয়াসের ভিতরে 2 ধরনের কণা আছে। ধনাত্মক আধানবাহী যে কণা তাকে বলা হচ্ছে প্রোটন, এবং নিস্তড়িত যে কণা তাকে বলা হচ্ছে নিউট্রন, আর এদেরকেই একত্রে বলা হচ্ছে নিউক্লিয়স। যেহেতু পরমাণু নিউক্লিয়াসের ভিতরে প্রোটনগুলো আছে এবং এরা সকলেই ধনাত্মক আধানধর্মী, তাই এদের মধ্যে কিন্তু তীব্র কুলম্বীয় বিকর্ষণ বল কাজ করার কথা। কিন্তু তা সত্ত্বেও দেখো পরমাণু নিউক্লিয়াসটা কিন্তু স্থায়ী। এই স্থায়িত্বের কারণটা কি? এই কারণটাই হচ্ছে নিউক্লিয় বল, ঠিক আছে? তাহলে যে তীব্র শক্তিশালী বলের প্রভাবে পরমাণুর নিউক্লিয়াসের খুব ক্ষুদ্র পরিসরে প্রোটন ও নিউট্রনগুলো একত্রে সুসংঘবদ্ধ অবস্থায় থাকে, সেই বলটাকেই বলা হচ্ছে নিউক্লিয় বল। এবার পরমাণুর আকারটা কিরকম, তার ব্যাসটা সম্পর্কে তোমাদের আমি বলেছিলাম। পরমাণুর ব্যাস হচ্ছে 10⁻⁻8 সেন্টিমিটার বলেছিলাম তোমাদের গত পার্টটা যে আলোচনা করেছিলাম। আর নিউক্লিয়াসের ব্যাস ডি ড্যাশ সেটা হচ্ছে 10⁻13 সেন্টিমিটার। বুঝতে পেরেছ? বলেছিলাম তোমাদের আমি 1 লক্ষ ভাগের 1 ভাগ। তাহলে অতি ক্ষুদ্র জায়গা কিন্তু সেটা। আর মিটারে যদি বলো তাহলে বলতে হবে এটাকে 10⁻15 মিটার। তাহলে অতি ক্ষুদ্র স্পেস, সেই জায়গাটার মধ্যে অনেক প্রোটন ও নিউট্রন গাদাগাদি করে আছে। ওদের মধ্যে কুলম্ব বিকর্ষণ বল কাজ করছে প্রোটনগুলোর মধ্যে, তা সত্ত্বেও তারা একত্রিত আছে। তাহলে যে বলের প্রভাবে তারা একত্রিত আছে সেই বলটাকেই বলা হলো নিউক্লিয় বল। এবার এই নিউক্লিয় বলের প্রকৃতিটা কি? প্রকৃতি এবার আমরা কি বলবো? প্রকৃতি কি ধরনের বল এটা? এই বলটাই পুরোপুরি হচ্ছে আকর্ষণ ধর্মী। কি ধর্মী? আকর্ষণমূলক বল। এর মধ্যে কোনো বিকর্ষণ নেই, আকর্ষণ ধর্মীয় বল, এবং অত্যন্ত শক্তিশালী। কিরকম শক্তিশালী? খুব শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী। এটা যদি একটু তুলনা করো, সেটা মহাকর্ষ বলের থেকে কয়েক গুণ বেশি শক্তিশালী, অনেক গুণ বেশি শক্তিশালী। বুঝতে পেরেছ? অত্যন্ত শক্তিশালী বল, ঠিক আছে? আরেকটাই বলের বৈশিষ্ট্য কি? 10⁻13 সেন্টিমিটার এর বেশি ব্যাস হলে সেটা কিন্তু কাজ করে না। তাহলে ব্যাসটা যদি নিউক্লিয়াসের 10⁻13 সেন্টিমিটার থেকে বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা দ্রুত ডিমিনিশড হয়ে যায়, দ্রুত কমে যায়, অর্থাৎ তার বাইরে। অর্থাৎ এর অর্থটাই হলো নিউক্লিয়াসের বাইরে গিয়ে এই বলটা কিন্তু কোনো রকম কাজ করে না। তাহলে এগুলো হচ্ছে নিউক্লিয় বলের প্রকৃতি। বোঝা গেল তাহলে নিউক্লিয় বলের প্রকৃতিটা? এবার দেখো এই নিউক্লিয় বলের উৎসটা কি, কোথা থেকে নিউক্লিয় বল সৃষ্টি হচ্ছে, উৎস। তাহলে এবার আমরা কি দেখব? উৎস। নিউক্লিয় বলের কি দেখবো আমরা? উৎসটা। কোথা থেকে নিউক্লিয় বল তৈরি হচ্ছে। এই প্রথম যে সূত্রটা এই সম্পর্কিত দিয়েছেন সেটা দিলেন জাপানি বিজ্ঞানী ইউকাওয়া। কে দিলেন?
ইউকাওয়া, জাপানি বিজ্ঞানী ইউকাওয়া, তিনি কি বললেন? পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে পাই-মেসন নামক এক প্রকার কণা এই নিউক্লিয়নগুলির মধ্যে দ্রুত বিনিময় করতে থাকে। নিউক্লিয়ন কারা? প্রোটন আর নিউট্রন। এর মধ্যে দ্রুত বিনিময় করতে থাকে, ফলে প্রোটনটাকে নিউট্রনে, নিউট্রনটাকে প্রোটনে পরিণত করে। পাশাপাশি দুটো প্রোটন থাকলে একটা নিউট্রন হয়ে যাচ্ছে, ফলে তার মধ্যে আর কোনো বিকর্ষণ কাজ করবে না। ফলে এর বিনিময়ের ফলে কি হয়? একটা তীব্র আকর্ষণ বল নিউক্লিয়নগুলোর মধ্যে তৈরি হয়। এই বলটাকেই বলা হচ্ছে নিউক্লিয় বল। এবার মেসন কয় রকমের থাকতে পারে? 3 রকমের হতে পারে মেসন। কি কি? পজিটিভ, নেগেটিভ এবং হচ্ছে নিউট্রাল পাই। তাহলে পাই মেসন কয় রকমের হতে পারে? 3 রকমের। পজিটিভ পাই মেসন, নেগেটিভ পাই মেসন এবং নিউট্রাল পাই মেসন। এখন কোনটা কখন বিনিময় হয়? দেখো, প্রোটন একটা পজিটিভ পাই মেসন এক্সচেঞ্জ করে নিউট্রনে পরিণত হচ্ছে। তাহলে প্রোটন একটা পজিটিভ পাই মেসন এক্সচেঞ্জ করে কিসে পরিণত হচ্ছে? নিউট্রনে। নিউট্রন একটা নেগেটিভ পাই মেসন এক্সচেঞ্জ করে প্রোটনে পরিণত হচ্ছে। বুঝেছো? আর প্রোটন একটা নিউট্রাল পাই মেসন এক্সচেঞ্জ করলে সেটা প্রোটনই থাকছে। আবার নিউট্রনও যদি একটা নিউট্রাল পাই মেসন এক্সচেঞ্জ করে সে কিন্তু নিউট্রনই থাকছে। তাহলে এইরকম হতে পারে। এই রকম পাই মেসন গুলোর অস্তিত্ব কিন্তু পরমাণু নিউক্লিয়াসের মধ্যে আবিষ্কার করা গেছে। ঠিক আছে? সুতরাং এটা আছে, এটা একদম নিঃসন্দেহে। কে আবিষ্কার করেছেন? বিজ্ঞানী ইউকাওয়া। তাহলে এটাকেই বলা হয় মেসন এক্সচেঞ্জ থিওরি। কার মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে? নিউক্লিয়নগুলির মধ্যে। তাহলে আমরা কি বললাম? বিজ্ঞানী ইউকাওয়ার মতে পরমাণুর নিউক্লিয়াসে নিউক্লিয়নগুলির মধ্যে পাই মেসন নামে এক প্রকার কণিকার দ্রুত বিনিময় হচ্ছে। বিনিময় হওয়ার ফলে কি হচ্ছে? প্রোটনগুলো নিউট্রনে এবং নিউট্রনগুলো প্রোটনে পরিণত হচ্ছে। বুঝেছ? এর ফলে প্রোটন প্রোটন বিকর্ষণ বা নিউট্রন প্রোটনের মধ্যে বিকর্ষণ বল আর কাজ করছে না, তার বিনিময়ে একটা তীব্র আকর্ষণ বল কাজ করছে। এই আকর্ষণ বলটাকেই বলা হচ্ছে নিউক্লিয় বল, যার দরুন কুলম্বীয় বিকর্ষণ বল থাকা সত্ত্বেও পরমাণু নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়নগুলো সুসংঘবদ্ধ অবস্থায় ওই ক্ষুদ্র জায়গার মধ্যে থাকতে পারছে। বুঝতে পেরেছ? তাহলে বুঝতে পারলে এই সূত্রটাকে কে দিলেন? বিজ্ঞানী ইউকাওয়া। কে দিলেন? বিজ্ঞানী ইউকাওয়া। ঠিক আছে? এবার আরেকটা বড় ত্রুটি সূত্র। কি সূত্র? বড় ত্রুটি। এটা একটু বলে রাখি, এটা দিয়েও পরমাণু নিউক্লিয়াসের স্থায়িত্ব ব্যাখ্যা করা যায়। পরমাণুর প্রকৃত ভর, পরমাণুর প্রকৃত ভর, প্রকৃত ভর মনে করো সেটা হচ্ছে এম। ঠিক আছে? আর পরমাণুর গঠনগত কণা কি কি থাকে? প্রোটন থাকে, নিউট্রন থাকে, এটাকে বড় হাতের এম, আর ইলেকট্রন থাকে। এদের মোট ভর এটা মনে করো হচ্ছে এম ড্যাশ। ঠিক আছে? প্রকৃত ভর মাপা যায়, মাস স্পেকট্রোগ্রাফ যন্ত্র দিয়ে মাপা যায়। তাহলে দেখা যাচ্ছে কোনো একটা পরমাণু যে প্রোটন, যে নিউট্রন আর যে ইলেকট্রনগুলো নিয়ে তৈরি হচ্ছে, তাদের যে মিলিত ভরটা হয়, পরমাণু তৈরি হওয়ার পরে পরমাণুটার প্রকৃত যে ভরটা হয় সেটা ওই মিলিত কণাগুলোর ভর অপেক্ষা কম হয়। অর্থাৎ এম ড্যাশটা গ্রেটার দেন হয় এম। আর এদেরই যে পার্থক্য তাকে বলা হচ্ছে ডেল্টা এম। এটা কি তাহলে? এম ড্যাশ মাইনাস এম। অর্থাৎ প্রোটন, নিউট্রন, ইলেকট্রনের মোট ভর মাইনাস কি পরমাণুটার প্রকৃত ভর। এই যে ভরটা হ্রাস পেল পরমাণু নিউক্লিয়াসটা গঠিত হওয়ার সময়, ইলেকট্রনের ভরটাকে তোমরা নগণ্যও ধরতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ তার ভরটা খুবই খুবই কম। এই যে ভরটা হ্রাস পায়, এই হ্রাসযুক্ত ভরটাকেই বলা হচ্ছে ভর ত্রুটি। একেই বলা হচ্ছে ভর ত্রুটি। বিজ্ঞানী আইনস্টাইনের মতে
এই ভরটা ইজ ইকুয়াল টু mc স্কয়ার। এখানে m বলতে আসলে ডেল্টা m সি স্কয়ার। এই অনুযায়ী কি শক্তিতে পরিণত হবে, যাকে সাধারণত মেগা ইলেকট্রন ভোল্ট এককে মাপা হয়। যাকে সাধারণত মেগা ইলেকট্রন ভোল্ট এককে মাপা হয়। বুঝছো? ইলেকট্রন ভোল্ট, মেগা ইলেকট্রন ভোল্ট, বুঝেছো? এই যে শক্তিটা যেটা তৈরি হবে সেটাই ওই নিউক্লিয়াসকে সুসংগবদ্ধ রাখতে সাহায্য করবে। একেই বলা হচ্ছে নিউক্লিয় বন্ধন শক্তি। একে কি বলা হচ্ছে? নিউক্লিয় বন্ধন শক্তি। ইংরেজিতে বলা হচ্ছে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। বুঝেছ? একে যদি নিউক্লিয়ন সংখ্যা মানে প্রোটন ও নিউট্রন সংখ্যা দিয়ে ভাগ করো, তাহলে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, প্রতি নিউক্লিয়নের জন্য বের হবে। এর মানটা যে নিউক্লিয়াসের যত বেশি, তার নিউক্লিয়াসের স্থায়িত্ব বা স্টেবিলিটি তত বেশি হবে। তাহলে এই সূত্রটাকেই বলা হচ্ছে ভর ত্রুটি। তাহলে আরেকবার বলে দিই যে কোনো একটা পরমাণু যে সকল প্রোটন, নিউট্রন, ইলেকট্রন কণা নিয়ে তৈরি হয়, সংগঠক কণা, তাদের যে মোট ভর হয় আর পরমাণুটা প্রকৃতপক্ষে যখন তৈরি হয় তার যে অ্যাকচুয়াল ভরটা হয়, এই দুটো ভরের মধ্যে পার্থক্য থাকে। অ্যাকচুয়াল ভরটা ওই প্রোটন, নিউট্রন, ইলেকট্রনের মোট ভর অপেক্ষা কম হয়। এই দুইয়ের পার্থক্যকেই বলা হচ্ছে ভর ত্রুটি। আইনস্টাইনের E = mc স্কয়ার সূত্রানুসারে এই পরিমাণ ভর শক্তিতে পরিণত হয়ে যায়, যা কিনা ওই নিউক্লিয়াসের ভিতরে কণাগুলোকে একত্রে রাখতে সাহায্য করে। একেই বলা হচ্ছে নিউক্লিয় বন্ধন শক্তি বা নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। বুঝেছো? এটাকেই পার নিউক্লিয়ন সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা পাবো নিউক্লিয় বন্ধন শক্তি পার নিউক্লিয়ন, মানে প্রতি নিউক্লিয়ন পিছু। এর মানটা যার যত বেশি হয়, সেই নিউক্লিয়াসের স্থায়িত্ব তত বেশি হয়। বুঝতে পেরেছো? তাহলে নিউক্লিয়ার, এই নিউক্লিয় বল এর আন্ডারে আমি দুটো হেডিং পড়ালাম। এটা আমি এক্সট্রা পড়ালাম কারণ এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। হয়তো তোমাদের বই থাকতেও পারে, দেখে নেবে একটু ভর ত্রুটি থেকে কি করে নিউক্লিয় বন্ধন শক্তি আসে। বুঝেছো? তাহলে আমাদের এই পার্টটা হয়ে গেল নিউক্লিয় বন্ধন, নিউক্লিয় বল। তাহলে নিউক্লিয় বলটা আসলে কি? যে বলের প্রভাবে পরমাণু নিউক্লিয়াসের ভিতরে প্রোটন ও নিউট্রনগুলো একত্রে সুসংগবদ্ধ আছে। এই বলটা কিন্তু অত্যন্ত শক্তিশালী বল, কিন্তু 10⁻⁻15 মিটার এই ব্যাসের বাইরে গিয়ে এটা কাজ করতে পারে না। যদি পারতো তাহলে সকল কিছুকে কিন্তু ওর ভিতরে টেনে নিয়ে যেত। দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে কি হয়, এই বলটা খুব দ্রুত কমে যায়। নিউক্লিয়াসের বাইরে এর কোনো অস্তিত্ব নেই এবং এই বলটা সম্পূর্ণই আকর্ষণমূলক বল। ঠিক আছে? তাহলে এই আলোচনাটা হলো। এবার পরের আলোচনাটা আমরা 2 নম্বর পয়েন্টের আলোচনায় আসছি। সেটা কি আমরা লিখেছি? তেজস্ক্রিয়তা। কতগুলো মৌলের পরমাণু নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যায়, ভেঙে গিয়ে একটা নতুন মৌলের পরমাণু নিউক্লিয়াসে পরিণত হয়, সঙ্গে এক ধরনের অদৃশ্য রশ্মি নির্গমন করে। যে রশ্মি নির্গমন বা যে ভাঙনকে চাপ, তাপ, আলো, উষ্ণতা, চুম্বক ক্ষেত্র যে কোনো বাহ্যিক প্রভাব প্রয়োগ করেও তাকে বন্ধ করা যায় না। অর্থাৎ এটা একটা স্বতঃস্ফূর্ত ঘটনা। পরমাণু নিউক্লিয়াসের এই স্বতঃস্ফূর্ত ভাঙনের ঘটনা ও রশ্মি মুক্ত করার যেই ঘটনা, তাকেই বলা হচ্ছে তেজস্ক্রিয়তা। ডেফিনিশনটা বুঝতে পারলে? তাহলে কতগুলো মৌলের পরমাণু নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙে অন্য নতুন মৌলের পরমাণু নিউক্লিয়াসে পরিণত হচ্ছে, সেই সঙ্গে এক ধরনের অদৃশ্য রশ্মি, চোখে দেখা যায় না, অদৃশ্য রশ্মি নির্গমন করছে। সেই রশ্মি নির্গমন বা পরমাণুর ভাঙনকে বাহ্যিক কোনো বিষয় প্রয়োগ করে কিন্তু আটকানো যায় না। অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে এই ভাঙনটা চলতে থাকে। পরমাণু নিউক্লিয়াসের এই স্বতঃস্ফূর্ত যে ভাঙনের প্রক্রিয়া বা এই রশ্মি নির্গমনের যে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, তাকেই বলা হচ্ছে তেজস্ক্রিয়তা। তাহলে বোঝা গেল তেজস্ক্রিয়তা বিষয়টা। এবার কারা তেজস্ক্রিয় মৌল হবে? সাধারণত ভারী মৌলগুলো তেজস্ক্রিয় হয়, কিন্তু বর্তমানে আমরা লক্ষ্য করেছি কিছু হালকা মৌল আছে যাদেরও কিন্তু তেজস্ক্রিয়তা ধর্ম আছে। তারা ভেঙে কি করে? ওই যে বললো নতুন মৌলের পরমাণু নিউক্লিয়াসে পরিণত হয়। এবার দেখো একটা উদাহরণ নাও, ইউরেনিয়াম 92-238, এটা কিন্তু একটা প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল। এটা ফটাফট ভেঙে গিয়ে থোরিয়াম 90-234 পরিণত হয়, সঙ্গে অদৃশ্য রশ্মি হিসাবে আলফা কণা নির্গত করে। কি কণা? আলফা। আলফা মানে কি জিনিস? তোমাদের আগের দিন আমি বলেছিলাম
2 একক ধনাত্মক আধান বিশিষ্ট হিলিয়াম নিউক্লিয়াস, তাকে কিন্তু সাধারণত 824 আকারে লেখা হয়, +2 আধানটা লেখা হয় না। এটা যখন মুক্ত হয় তখন বায়ুর গ্যাসীয় যে গ্যাস আছে বায়ুতে তার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং দুটো ইলেকট্রন নিয়ে নেয়, ওই গ্যাসটাকে আয়নে পরিণত করে দেয় এবং নিজে নিস্তরিত হিলিয়াম পরমাণুতে পরিণত হয়ে যায়। এবার যখন তেজস্ক্রিয় কোনো একটা খনি আছে তার মধ্যে এরকম তো প্রচুর আলফা পার্টিকেল বেরোচ্ছে, তাহলে তারা আলটিমেটলি কি হিসাবে সঞ্চিত হবে? হিলিয়াম গ্যাস রূপে সঞ্চিত হবে। এই কারণে কিন্তু তেজস্ক্রিয় খনিতে অনেক সময়ই হিলিয়াম গ্যাসের অস্তিত্ব প্রমাণিত হয়। বুঝেছ? তাহলে এটা একটা গেল। আরেকটা দেখো, কার্বন 614, এটা কিন্তু তেজস্ক্রিয় কার্বন। এটা কি করে ভেঙে গিয়ে নাইট্রোজেন 714 প্লাস E-10, এটা মানে কি? বিটা কণা। বিটা কণা তাহলে আসলে কি? বিটা কণা আসলে হচ্ছে ইলেকট্রন, কিন্তু বেরোচ্ছে কোথার থেকে? পরমাণুর নিউক্লিয়াস থেকে। কি অবাক লাগলো? পরমাণুর নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা বেরোচ্ছে। কি করে বেরোচ্ছে আমি এক্ষুনি বলছি। তাহলে বিটা কণা গেল। তাহলে দুটো আমরা তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দিলাম, একটা ভারী একটা হালকা। আরো অনেক আছে। সবচেয়ে হালকা যদি তেজস্ক্রিয় আইসোটোপ লেখো সেটা হচ্ছে H13। আর যদি 3টা আইসোটোপ তোমরা জানো আছে, H12, H11 সাধারণ হাইড্রোজেন আর H13, এইটা হচ্ছে স্বাভাবিক তেজস্ক্রিয় এবং হচ্ছে সবচেয়ে হালকা তেজস্ক্রিয় আইসোটোপ। বুঝেছো? তাহলে বোঝা গেল তেজস্ক্রিয়তা বিষয়টা। এবার দেখো, এই যে তেজস্ক্রিয় রশ্মি তার মধ্যে কি কি আছে তাহলে তোমরা দেখলে? আলফা থাকে, বিটা থাকে, আরেক ধরনের রশ্মি থাকে তার নাম হচ্ছে গামা। আরেক ধরনের কি রশ্মি থাকে? গামা। গামাটা আসলে কি? এরা দুজন তো কণা, বুঝতেই পেরেছো। একটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস আর একটা হচ্ছে ইলেকট্রন। আর গামাটা কি? কোনো একটা তেজস্ক্রিয় মৌল যখন নতুন করে তৈরি হলো তার নিউক্লিয়াসের ভিতরে প্রচুর শক্তি জমা থাকে, এই শক্তিটা তড়িৎ চুম্বকীয় বিকিরণ আকারে নির্গত হয়। বুঝেছো? এটাই হচ্ছে গামা রশ্মি। তাহলে গামা অ্যাকচুয়ালি তড়িৎ চুম্বকীয় বিকিরণ। তাহলে তার গতিবেগটা কত হবে? আলোর গতিবেগের মতো। কিন্তু যেহেতু এটা তড়িৎ চুম্বকীয় বিকিরণ, এর গতিবেগ অত্যন্ত বেশি এবং এর ভেদন ক্ষমতা, ভেতরে ঢোকার ক্ষমতা কিন্তু সবচেয়ে বেশি। বুঝেছ? তাহলে 3 ধরনের তেজস্ক্রিয় রশ্মি হতে পারে, আলফা, বিটা এবং গামা। কিছু ক্লাসে উঠে 11-12 উঠে এগুলো ডিটেলস পড়বে, আমি জাস্ট অল্প একটু করে বলে দিলাম। ঠিক আছে? তেজস্ক্রিয়তা, এই যে তেজস্ক্রিয় আইসোটোপ আছে যেমন কোবাল্ট-60, আয়োডিন, এগুলো কিন্তু বিভিন্ন রোগের চিকিৎসায়, যেমন কোবাল্ট-60 দিয়ে ক্যান্সারের ট্রিটমেন্ট হতে পারে, ফসফরাস দিয়ে ব্রেন টিউমারের ট্রিটমেন্ট হতে পারে, আয়োডিন দিয়ে গয়টার বা গলগণ্ড রোগের চিকিৎসা হতে পারে। তাহলে এই তেজস্ক্রিয় আইসোটোপগুলোর আবার কোনো রাসায়নিক বিক্রিয়ার গতি প্রকৃতি নির্ণয় করার ক্ষেত্রে এই তেজস্ক্রিয় আইসোটোপগুলো ব্যবহার করা যেতে পারে। তাহলে তেজস্ক্রিয়তা কিন্তু প্রচুর ব্যবহার আছে। আবার কোনো একটা জীবাশ্ম পেলে সেই জীবাশ্মটা কতদিন আগে পৃথিবীতে ছিল তার বয়সটা নির্ণয় করার ক্ষেত্রেও কিন্তু তেজস্ক্রিয়তার কায়দাটাকে কাজে লাগানো হয়, সেক্ষেত্রে এই বিক্রিয়াটাকে কাজে লাগানো হয়। বুঝেছ? তাকে বলা হয় রেডিও কার্বন ডেটিং। তো এগুলো উঁচু ক্লাসে উঠে তোমরা সব বুঝতে পারবে। ঠিক আছে? তাহলে বোঝা গেল 2 নম্বর পয়েন্টটা তেজস্ক্রিয়তা। তাহলে এবার পরের পয়েন্টটায় আসি। একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি তেজস্ক্রিয়তা থেকে, যে পরমাণু নিউক্লিয়াস থেকে কি করে বিটা কণা বের হয়। পরমাণু নিউক্লিয়াসের একটা নিউট্রন কণা, এক্ষেত্রে এইভাবে সংক্ষেপে লেখা যায়, আধান নেই, ভর 1, সেটা ভেঙে একটা প্রোটন আর একটা ইলেকট্রন তৈরি হয়। এটাই বিটা কণা রূপে পরমাণু নিউক্লিয়াস থেকে বের হয়। তাহলে পরমাণু নিউক্লিয়াসের একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন আর একটা ইলেকট্রন আর সঙ্গে শক্তি উৎপন্ন করে। এই যে ইলেকট্রনটা, এটাই পরমাণু নিউক্লিয়াস থেকে তীব্র বেগে নির্গত হয়, যাই কিনা বিটা রশ্মি বা বিটা কণা। বুঝেছো? তাহলে এটা হলো আলোচনাটা। এবার দেখো পরের পয়েন্টটা, পরমাণু ক্রমাঙ্ক আর মৌলের ধর্ম। তোমরা জানো যে মৌলের পরমাণু ক্রমাঙ্ক উপরে মৌলের ধর্ম নির্ভর করে। কেন? পরমাণু ক্রমাঙ্ক যত হবে কেন্দ্রে প্রোটন সংখ্যা তত, ঠিক মৌলটার মধ্যে ইলেকট্রন সংখ্যা তত। ইলেকট্রন সংখ্যা থেকে আমরা ইলেকট্রন বিন্যাস পাবো, সেখান থেকে তার বহিঃস্থ কক্ষের বিন্যাস পাবো, ফলে আমরা কি পাবো? মৌলটার রাসায়নিক ধর্ম পাবো। তার মানে দেখা গেল কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যায় অ্যাকচুয়ালি তার রাসায়নিক ধর্মকে রিপ্রেজেন্ট করে বা প্রকাশ করে। এই কারণে মৌলের প্রোটন সংখ্যা
বা পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ককে মৌলের মৌলিক ধর্ম বা স্বকীয় ধর্ম বলা হচ্ছে। উত্তরটা বুঝতে পারলে? তাহলে কোন মৌলের কেন্দ্রে যে কয়টা প্রোটন আছে ওই মৌলটার মধ্যে ঠিক ততগুলো ইলেকট্রন আছে। ইলেকট্রন থেকে তোমরা একটু পরেই আমি দেখাবো, সেখান থেকে তোমরা ইলেকট্রন বিন্যাস লিখতে পারবে। ইলেকট্রন বিন্যাস যেই তোমরা লিখে ফেলবে, বহিস্থ কক্ষে কতগুলো ইলেকট্রন আছে তোমরা জেনে যাবে। সেখান থেকে তোমরা মৌলটার যোজ্যতা জানলেই তার রাসায়নিক ধর্ম জানতে পারবে। অর্থাৎ তাহলে কি হলো, যে মৌলের রাসায়নিক ধর্মটা সরাসরি কার সঙ্গে সম্পর্কযুক্ত? কেন্দ্রে অবস্থিত প্রোটন সংখ্যার সঙ্গে সম্পর্কযুক্ত, যেটা কিনা পরীক্ষার দ্বারা প্রমাণিত করেছেন বিজ্ঞানী মোজলে। তিনি কি দেখিয়েছেন? যে মৌলের ধর্ম নির্ধারণের ক্ষেত্রে পারমাণবিক গুরুত্ব নয়, পরমাণু সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্কটাই মূল বৈশিষ্ট্য। এই কারণে পরমাণু ক্রমাঙ্ককে মৌলের স্বকীয় ধর্ম বলা হয়। পরমাণু ক্রমাঙ্ককে মৌলের কি ধর্ম বলা হয়? স্বকীয় ধর্ম। তাহলে আলোচনাটা বুঝতে পারলে? তাহলে এই আলোচনাটা কিন্তু শেষ হল। এবার আসো হচ্ছে 2n² সূত্র। এটা কি কাজে লাগে? তোমরা জানো যে একটা পরমাণুর কক্ষে কতগুলো সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে সেটা জানার সূত্রটাই হচ্ছে 2n² সূত্র। কি সূত্র? 2n²। তাহলে দেখো কে কক্ষ, সেটা মানে কত? সেটা প্রথম কক্ষ আমাদের জানি kl, তাহলে তখন n এর মানটা কত? 1। তাহলে সেই কক্ষে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? দেখো 2 × n মানে ওই n এর মানটাই সেটা 1², তার মানে দুটাই ইলেকট্রন থাকতে পারবে। কটা ইলেকট্রন থাকতে পারবে? তাহলে প্রথম কক্ষে ইলেকট্রন কটা থাকতে পারছে? দুটা। বুঝতে পেরেছ? বোঝা গেল? দ্বিতীয় কক্ষকে কি বলে? kl, l কক্ষ। তাহলে দ্বিতীয় কক্ষটাকে বলা হয় l কক্ষ, যেখানে n এর মানটা হচ্ছে 2 নাম্বার কক্ষ যেহেতু, সেখানে তাহলে 2 × 2², তার মানে কত হচ্ছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে কটা ইলেকট্রন থাকতে পারে দ্বিতীয় কক্ষে? 8টা। ঠিক আছে। এবার দেখো যেটা তৃতীয় কক্ষ kl m কক্ষ, তাহলে তারপরে কি কক্ষ আছে? m কক্ষ। m কক্ষ মানে n এর মানটা হচ্ছে 3, সেখানে 2 × 3², 9 দুগুণে 18টা ইলেকট্রন থাকতে পারে। কটা ইলেকট্রন থাকতে পারে? 18টা। বুঝতে পেরেছ? যেটা চতুর্থ কক্ষ kl n, সেটা n কক্ষ, সেখানে n এর মানটা কত? 4, সেখানে কটা ইলেকট্রন থাকতে পারে? দেখো 2 × 4², তাহলে 4 4 16, 16 দুগুণে 32টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে চতুর্থ কক্ষে কটা ইলেকট্রন থাকতে পারে? 32টা। এরপরে উচ্চতর যে কোনো কক্ষই হোক না কেন 32-এর বেশি ইলেকট্রন কিন্তু থাকতে পারে না। সর্বোচ্চ ইলেকট্রন কটা থাকতে পারে? 32টা। আর এই নাম্বারগুলো কি? কোন কক্ষের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। তার থেকে কম ইলেকট্রন কিন্তু থাকতেই পারে, কিন্তু তার বেশি থাকতে পারে না। বুঝতে পেরেছ? কিন্তু এই যে নিয়মটা 2n², তার কতগুলো সীমাবদ্ধতা আছে। কি? এই যে একটা বললো 32-এর বেশি ইলেকট্রন কখনোই কোনো উচ্চতর কক্ষে থাকতে পারে না। তাহলে যত বেশি সংখ্যক ইলেকট্রন থাকতে পারবে তার ম্যাক্সিমাম নাম্বারটা কত? 32। তাহলে কোন কক্ষের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 32। এবার যদি সেই কক্ষটা বাইরের কক্ষ হয়, তাহলে তাতে কখনোই 8টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না, তাকে বলা হয় যোজ্যতা কক্ষ। আর যদি সেই যোজ্যতা কক্ষের ভেতরের কক্ষটা হয়, ইমিডিয়েট ভিতরে যেটা আছে, সেখানে 18টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। এগুলো হচ্ছে এই নিয়মটার সীমাবদ্ধতা। তাহলে বুঝতে পারলে এই নিয়মটা হলো। এইবার আমরা লাস্ট পয়েন্টটায় আসছি, সেটা কি? পরমাণুর ইলেকট্রন বিন্যাস। কিসে আসবো? পরমাণুর ইলেকট্রন বিন্যাসে। এবার দেখো হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? তোমরা জানো 1। এবার প্রথম কক্ষটা কি? কে কক্ষ। একটাই তো ইলেকট্রন আছে, তাহলে ওই কক্ষেই সেটা থাকবে। পরের কক্ষ আছে কিন্তু তার মধ্যে কোনো কিন্তু ইলেকট্রন নেই। ঠিক আছে। তারপরের পরমাণুটাকে হিলিয়াম, তার পরমাণু ক্রমাঙ্ক 2, তাহলে তার মধ্যে ইলেকট্রন কটা থাকবে? কে 2টা দিলাম। আর কি আমার দরকার আছে? কারণ দুটো ইলেকট্রনই আছে, পরমাণু ক্রমাঙ্ক যত ইলেকট্রন তত, তাহলে তারপরে আর কিন্তু কক্ষের আমার দরকার পড়ছে না। কিন্তু আমি একটু বেশি নেই। কার্বন, তার পরমাণু ক্রমাঙ্ক কত? 6,
আমি এখানে কে কক্ষ নিলাম, তাই এখানে দুটো দিলাম, কিন্তু তারপরেও আরো 4টা ইলেকট্রন আছে, তাহলে আমার আরেকটা কক্ষ নিতে হবে। এর পরে কোন কক্ষ? এল কক্ষ। তাহলে বাকি সংখ্যক ইলেকট্রন সেটার মধ্যে চলে যাবে। বুঝতে পেরেছো কথাটা? আমি একটু বেশি নেই। অক্সিজেন কত? 8। কে কক্ষ নিলাম, তার মধ্যে দুটা দিলাম, আর কটা পড়ে থাকলো? 6টা। তাহলে এল কক্ষে থাকবে 6টা। এল কক্ষে সর্বোচ্চ কটা থাকতে পারে? 8টা। তাহলে 8 পর্যন্ত চলবে। ফ্লুরিন দেখো, তার পরমাণু ক্রমাঙ্ক 9। এখানে কে কক্ষে 2টা, তাহলে এল কক্ষে আসবে হচ্ছে 7টা। বুঝতে পেরেছো জিনিসটা? নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার দেখো নিয়ন, এর পরমাণু ক্রমাঙ্ক কত? 10। এনি, নিয়নকে কি দিয়ে লেখা হয়? এনি। তাহলে তার আগে কে কক্ষ নেই, তার মধ্যে 2টা। এল কক্ষ নেই, তার মধ্যে 8টা। সর্বোচ্চ তো 8টা থাকতেই পারে এল কক্ষে, তাহলে আর লাগছে না আমার, আর কক্ষগুলো আঁকার দরকার নেই। তাহলে আমার এই বলতেই হয়ে গেল। তাহলে বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকলো? 8টা। তাহলে বাইরের কক্ষে 8টা ইলেকট্রন আছে। আর এই সূত্রটাকেই তোমরা জানো নিশ্চয়ই, এটাকেই বলা হয় অষ্টক সূত্র। তাহলে বাইরের কক্ষে 8টা ইলেকট্রন নিয়নের আগের থেকেই আছে, তাহলে ওর আর 8টা বানানোর আর কোনো নতুন করে কোনো চেষ্টা নেই। তাই নিয়ন কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাই এদেরকে একে বলা হয় একটা নিষ্ক্রিয় মৌল। বুঝেছো? এবার দেখো সোডিয়াম, পরমাণু ক্রমাঙ্ক 11। আমি পরপর করে যাই। কে শেল নিলাম, তাতে 2টা দিলাম। এল শেল নিলাম, তাতে 8টা দিলাম। তারপরে আরেকটা শেল নিতে হচ্ছে, সেটা হচ্ছে কে এল এম। তার মধ্যে তাহলে কটা লাগবে? আর একটা। 8 আর 2 10, আর একটা হলে 11টা হয়ে যাচ্ছে। তাহলে এর যোজ্যতা কক্ষে সোডিয়ামের কটা ইলেকট্রন আছে? একটা। এর জন্য সোডিয়ামের যোজ্যতা 1। এবার দেখো আমি আরেকটু বড় নেই। ফসফরাস 15। পরপর করে যাও। কে কক্ষে 2টা দিলা, এল কক্ষে কটা দিলে? 8টা, কারণ 8টাই থাকতে পারে। এবার এম কক্ষে 8 আর 2 10, তাহলে আর 5টা লাগবে, তাহলে 5টা আছে। হয়েছে। ক্লোরিন নাও, তার পরমাণু ক্রমাঙ্ক 17। এগুলো কিন্তু মনে রাখতে হবে। প্রথমে কে কক্ষ, তার মধ্যে 2টা। এল কক্ষ, তার মধ্যে 8টা। তারপরে কি কক্ষ আছে? এম কক্ষ। তাহলে 8 2 10, আর তাহলে 7টা হয়ে গেল। তাহলে এইভাবে আমরা বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি। ক্যালসিয়াম, তার 20। এখানে একটু কায়দাটা মনে রাখবে, এটা আসতে পারে। কে কক্ষে 2টা, এল কক্ষে 8টা, এম কক্ষে এই যে 8টা হয়ে গেল, আর বাকিটা যাবে এন কক্ষে। তাহলে কটা? 8 8 16 17 18, তাহলে আর 2। তাহলে এন কক্ষে আছে কয়টা? 2টা। তাহলে এর জন্য ক্যালসিয়ামের যোজ্যতা কত? 2। এবার আয়নগুলোর ইলেকট্রন বিন্যাস দেখো। আমরা যদি আয়ন বানাই কোনো রকম, যেমন ধরো ফ্লুরিন মাইনাস আয়ন বানাচ্ছি, F মাইনাস আয়ন। পরমাণু ক্রমাঙ্ক কত ছিল? 9। কিন্তু এর মাইনাস, তার মানে একটা ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে এর ইলেকট্রন আছে কয়টা? 10টা ইলেকট্রন। যখন ইলেকট্রন কোনো পরমাণু গ্রহণ করে তখন সেটা ঋণাত্মক আয়নে পরিণত হয়, তাদেরকে বলে অ্যানায়ন। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা দেখো। তাহলে এর কয়টা ইলেকট্রন আছে? 10টা। ফ্লুরিনের কিন্তু 9টা আছে, কিন্তু এর আছে 10টা। তাহলে কে কক্ষ, তার মধ্যে 2টা। এল কক্ষ, তার মধ্যে 8টা। তাহলে দেখো এর বিন্যাসটা কিন্তু দেখো এই যে নিয়নের মতো বিন্যাস। তাহলে যদি নিয়নের মতো বিন্যাস বিশিষ্ট একটা অ্যানায়নের উদাহরণ দিতে বলে, তোমরা ফ্লুরিন দিতে পারবে। নিয়নের মতো বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে 8টা, সেম ইলেকট্রন বিন্যাস আছে দেখো। তাহলে এই ক্লোরিনের মাইনাস ফ্লোরাইড আয়নেরও সেম ইলেকট্রন বিন্যাস আছে। তেমনি একটা ক্যাটায়ন লিখতে পারো, সোডিয়াম প্লাস। এর পরমাণু ক্রমাঙ্ক তো 11, কিন্তু একটা ইলেকট্রন চলে গেছে, এই জন্য এরও 10টা ইলেকট্রন আছে। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটাও কিন্তু এটাই হবে। দেখো কে কক্ষে 2টা, আর এল কক্ষে 8টা। তাহলে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট একটা অ্যানায়ন হলো এটা, আর একটা ক্যাটায়ন হলো এটা। এইভাবে আমরা বিভিন্ন মৌলের ও আয়নের ইলেকট্রন বিন্যাস লিখতে পারি। তাহলে বুঝতে পারলে? তাহলে এইভাবে তাহলে আমাদের যে আলোচনাটা ছিল পরমাণু গঠন নিয়ে, আশা করি সমস্ত পয়েন্টগুলোকে আমি কভার করতে পেরেছি, এবং আশা করি তোমাদের এই আলোচনাটা ভালোই লেগেছে। ঠিক আছে? তোমাদের তাও যদি কোনো রকম প্রশ্ন থাকে, তোমরা ইউটিউব চ্যানেলটার মধ্যে গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেই উত্তরগুলো যথাসম্ভব দেওয়ার চেষ্টা করব।
সকলকে অনেক ধন্যবাদ। আজকে তাহলে এ পর্যন্তই রাখছি।